স্যার রেকর্ডিংটা অন করলে ভালো হয় স্যার। পড়ানো তো শুরুই করলাম না, তার আগেই তুমি রেকর্ডিং অন করতে বলতেছো। আচ্ছা, তো আমরা হচ্ছে ফিজিক্যাল প্রপার্টিজ অফ ব্রিক, সেখানে আমরা প্রথম দিকের পয়েন্টটা হয়তো দেখছি অ্যাবজর্পশন ক্যারেক্টারিস্টিক্স কি জিনিস, বাকিগুলো নিয়ে হয়তো কথাবার্তা বলা হয়নি, আস্তে আস্তে বলবো। অ্যাবজর্পশন ক্যারেক্টারিস্টিক্সটাই আমরা কিভাবে মেজার করব সেটা আজকে দেখব। যেমন আমাদের ল্যাবরেটরি কিছু টেস্ট আছে ব্রিকের, যেগুলো ল্যাবে নিয়ে গিয়ে টেস্ট করতে হয়, আর কিছু জিনিস আছে আমরা ফিল্ডেই টেস্ট করতে পারি। তো ল্যাবে গিয়ে নিয়ে কি টেস্ট করা যায়, মানে যেটা ফিল্ডে করা সব টেস্ট করা যায় না, ল্যাবে হচ্ছে নিয়ে করতে হয় অ্যাবজর্পশন ক্যাপাসিটি টেস্ট। কোন অনুসারে? এএসটিএম অনুসারে। পরীক্ষা হয়তো বলা থাকতে পারে যে অমুক ইনস্টিটিউট অনুসারে, তমুক ইনস্টিটিউট হিসাবে তাদের অনুসারে তুমি হচ্ছে বের করো বা বলো। তো সেই ক্ষেত্রে আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে এএসটিএম অনুসারে আমরা কিভাবে অ্যাবজর্পশন ক্যাপাসিটি বের করব সেটা দেখবো। আগের দিন দেখাইছি যে 1 আওয়ার হতে পারে, 24 ঘন্টা হতে পারে, 48 ঘন্টা পানির ভিতরে ভিজিয়ে রাখতে পারি। ভিজানোর পরে ওজন এবং ভিজানোর পরে ওজনটা নিয়ে নিব। তারপরে হচ্ছে আমরা শুকনো অবস্থায় তার ওজনটা নিব। শুকনো কিভাবে করব সেটা আমরা পরে দেখব। আমাদের ওভেনে নিয়ে শুকনো করতে হবে। তো শুকনো করে তারপরে ওজন দুইটার পার্থক্য বাদ দিলে আমি পেয়ে যাব হচ্ছে কতটুকু পানি অ্যাবজর্ব করছে, সেটাকে আমরা পার্সেন্টেজে নিয়ে যাব তার ড্রাই ওয়েটের। এটাই হচ্ছে সমস্ত কিছুর এখানে যত আছে সবকিছু একই ফর্মুলা। তো এটা গেল ঠান্ডা পানির ক্ষেত্রে। যদি বয়লিং ওয়াটারের ক্ষেত্রে হয় তাহলে একই পদ্ধতিতেই আমরা বের করতে পারি, কিন্তু তখন পানিটা হবে গরম পানি, 5 ঘন্টা ভিজে রাখবো। আর একটা জিনিস আছে স্যাচুরেশন কোফিশিয়েন্ট। স্যাচুরেশন কোফিশিয়েন্টটা কি জিনিস এটা যদি একটু খেয়াল করো, এটা হচ্ছে 24 ঘন্টা ঠান্ডা পানির ভিতরে যত গ্রাম পানি অ্যাবজর্ব করবে ডিভাইডেড বাই 5 ঘন্টা বয়লিং ওয়াটারের মধ্যে কত পানি অ্যাবজর্ব করলো। এই দুইটা যদি করি ভাগ দেই তাহলে যেটা পাবো সেটা হচ্ছে স্যাচুরেশন কোফিশিয়েন্ট। এখন হতে পারে যে 24 ঘন্টা, তোমাদের কাছে একটা কোশ্চেন আমি জিজ্ঞেস করছিলাম আগের ক্লাসে, যে ঠান্ডা পানির ক্ষেত্রে যতটা পানি শোষণ করবে একই পরিমাণ সময় যদি আমি গরম পানিতে রাখি সেম পরিমাণ পানি শোষণ করবে, না বেশি না কম? কেউ অ্যান্সার পাইছো? অ্যান্সার পাইলে বলো। স্যার গরম পানিতে স্যার দেখা বেশি যাবে করবে অবজর্ভ বেশি হবে স্যার। আচ্ছা, 51 বলো, যেহেতু তুমি প্রথম বলছো, কেন বেশি হবে গরম পানিতে, তোমার কেন মনে হচ্ছে? স্যার গরম পানিতে স্যার পানির যে ডেনসিটি স্যার ওটা তো স্যার কম, স্যার ডেনসিটি কম হলে পরে স্যার পরে বেশি ঢুকবে স্যার, মানে ইয়ে অ্যাবজর্পশন বাড়বে স্যার। আর স্যার ভারী পানির ক্ষেত্রে তো স্যার যেটা আছে স্যার ওটা তো অ্যাবজর্পশন হবে না স্যার। আচ্ছা, আহ সিআর 25 মনে হয়, বলো তুমি কি বলতে চাচ্ছিলা? স্যার গরম পানিতে হচ্ছে আপনার মলিকিউলস গুলো অনেক বেশি ফাস্ট মুভ করতে পারে, ওয়াটার মলিকিউলস ব্রেকডাউন করে মুভ করে বেশি, সো তখন হচ্ছে অল্প টাইমের মধ্যে বেশি স্পেস কভার করতে পারে, এর জন্য বেশি অ্যাবজর্ব করতে পারবে অল্প টাইমের মধ্যে। আচ্ছা, তুমি বলতেছো যে এখানে 24 ঘন্টায় যে পানি অ্যাবজর্ব করবে 5 ঘন্টায় আরো বেশি পানি অ্যাবজর্ব করবে। আমি কিন্তু প্রথম বলছিলাম তোমাদের সমান সমান ধরে নাও যে দুইটাই 24 ঘন্টা ভিজায় রাখলাম, একটা গরম পানির ভিতরে একটা ঠান্ডা আমি পানির সমান ভিতরে। সমানের কথা বলছিলাম, সেম টাইমে যদি কোল্ড ওয়াটার প্লাস হচ্ছে আর একটা বয়লিং ওয়াটার কম্পারিজনে। তো সেক্ষেত্রে বয়লিংটা বাড়বে কেন বললা, আবার যদি একটু বলতে। সো ওয়াটার মলিকিউলস হিটে ব্রেকডাউন করবে, তো তখন ব্রেকডাউন করলে ওরা বেশি ফাস্ট মুভ করতে পারে, আর এর জন্যই হচ্ছে অল্প মানে যে টাইমের মধ্যে কোল্ড ওয়াটার যতটুকু অ্যাবজর্ব করতে পারবে তার থেকে হট ওয়াটারটা বেশি তাড়াতাড়ি মুভ করতে পারবে, অ্যাজ আ রেজাল্ট অ্যাবজর্পশনটা বেড়ে যাবে। আচ্ছা, হতে পারে, অ্যান্সার হতে পারে, আগেরটাও হতে পারে। তো আমার কাছে মনে হয় যে আরো যদি সহজভাবে চিন্তা করো, যে ওটা তো বাষ্প, বয়লিং ওয়াটারে তো সেটা বাষ্প, বলতে গেলে কিছুটা বাষ্প হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে তার বাষ্পটা ঢোকার মানে ছোট ছোট ছিদ্রের ভিতরেও হয়তো সে ঢুকতে পারবে। তো সেক্ষেত্রে চিন্তা করা যায়, এটা একটা পয়েন্ট হতে পারে। তোমরা যেটা বলছো সেটাও হতে পারে যে তার ডেনসিটি কমে যায়, সেক্ষেত্রে দ্রুত ঢুকতে পারে, সেটা হতে পারে। আচ্ছা ঠিক আছে, অ্যান্সার কারেক্ট হচ্ছে হ্যাঁ, বয়লিং ওয়াটারে বেশি পানি অ্যাবজর্ব করবে। এমনকি
এটা যদি সমান সমান না হয়, ধরো এটা 24 ঘন্টা আর এটা মাত্র 5 ঘন্টা, এই 5 ঘন্টায় যে পানি শোষণ করবে সেটাই এটার চেয়ে বেশি। এটা যদি 24 ঘন্টা ভিজাইলে 20 গ্রাম পানি শোষণ করে, 5 ঘন্টা বয়লিং ওয়াটার রাখলেই সে 22 গ্রাম, কথার কথা ধরো 22 গ্রাম সে পানি শোষণ করবে। তো এই দুটো দিয়ে যদি ভাগ দাও তাহলে যেটা পাবো সেটা হচ্ছে স্যাচুরেশন কোএফিসিয়েন্ট। স্যাচুরেশন কোএফিসিয়েন্ট জিনিসটা কি? স্যাচুরেশন কোএফিসিয়েন্ট জিনিসটা হচ্ছে যে তোমাদের আমি আগের ক্লাসে হয়তো বলি নাই, ফ্রিজিং এন্ড থয়িং। এখানে একটা কথা আছে, রেজিস্ট্যান্স টু ফ্রিজিং এন্ড থয়িং, আরেকটা প্রপার্টিস, ফিজিক্যাল প্রপার্টিস এর আরেকটা প্রপার্টিস হচ্ছে রেজিস্ট্যান্স টু ফ্রিজিং এন্ড থয়িং। এটা হচ্ছে কি যে বাইরের দেশে অনেকটা সময় বরফ পড়ে থাকে, তারপরে কিছুটা মাস হয়তো ঠান্ডা থাকে, মানে একটু গরম হয়, তখন বরফটা গলে যায়। তো এই যে বরফ পড়ে যাওয়া সেটাকে বলতেছি ফ্রিজিং, আর বরফ গলে যাওয়া সেটাকে বলতেছি আমরা থয়িং। তো এরকম কন্ডিশন যদি একটা ব্রিককে বারবার ফেস করতে হয় একটা ব্রিককে, তখন ব্রিকটা দুর্বল হয়ে যায়। তো যে ব্রিকটা ভালো রেজিস্ট করতে পারবে সেইটাই আমরা ইউজ করব। তো আমরা বুঝবো কিভাবে যে কোনটা ভালো রেজিস্ট করবে ফ্রিজিং এন্ড থয়িং এ, সেটা আমরা একটা মেজার করতে পারি, ডিরেক্টলি মেজার না করতে পারলেও ইনডিরেক্টলি মেজার করতে পারি স্যাচুরেশন কোএফিসিয়েন্ট দ্বারা। তার মানে স্যাচুরেশন কোএফিসিয়েন্ট হচ্ছে একটা ইনডিরেক্ট মেজারমেন্ট অফ হচ্ছে রেজিস্ট্যান্স টু ফ্রিজিং এন্ড থয়িং। হ্যাঁ, একান্ন কিছু বলবা বলো। স্যার আমাদের যে দেখা যাচ্ছে যে কোনো কিছু যে ইট যখন আমরা প্লাস্টার বা কোনো কিছু কাজে যখন বসাই তখন স্যার দেখা যায় যে পানি দিয়ে ওটা ভেজানো হয় স্যার, ওই পানিটা যদি বেশি গরম হয় তাহলে কি স্যার ভালো নাকি স্যার মানে ঠান্ডা হলে ভালো স্যার? মানে যে আচ্ছা, construction গরম কাজ। পানিতে ভিজাইতে চাচ্ছ? ওকে, গরম পানিতে ভিজাইতে চাইলে ভালো হবে মনে হয় আমার কাছে। যদি কেউ গরম পানিতে ভিজায় তাহলে ভালো হওয়ার কথা, যেহেতু বেশি পানি শোষণ করাইতে পারবে। তবে সেক্ষেত্রে তোমাকে আবার একটু ঠান্ডাও করে নিতে হবে পরবর্তীতে, যাতে আবার হচ্ছে এই হিটটা বের হইতে দিতে হবে। এই হিটটা যদি আটকা পড়ে যায় ইটের ভিতরে বা প্লাস্টারিং এর ভিতরে, তখন আবার প্লাস্টারিং এর সমস্যা হতে পারে। তো এটা পানিটা গরম পানির ভিতরে তোমরা ভিজে রাখতে পারো, বাট এটাকে পরবর্তীতে আবার ঠান্ডা করতে হবে, আমার কাছে সেটা মনে হচ্ছে আর কি। তো এত আসলে ফিজিক্যালি আমরা করি না, নর্মালি আমরা ঠান্ডা পানির ভিতরে ভিজাই রাখি 24 ঘন্টা। হইলেও মানে নিয়ম হচ্ছে মনে হয় 24 ঘন্টা আগের দিন ভিজায় রাখা, যেদিন কাস্টিং করবে তার আগের দিন ভিজায় রাখা, তাহলে সে সারা রাত ধরে পানিটা সোক করে তার পানির খিদাটা মিটে যায়, তখন আর সে মোটর থেকে ধার নেয় না পানি, তখন স্ট্রেনটা মোটরের কমে না, স্ট্রেনটা মোটরের যতটুকু স্ট্রেন দরকার সেটাই থাকে। আর যদি কেউ এটা না ভিজায় রাখে তাহলে সে কি করবে, এগ্রিগেট হোক বা অন্য যে কোনো কিছুই হোক, সেটা মোটর থেকে পানিটা শুষে নিয়ে মোটরের পানিটা কমাই দিবে, তখন মোটর স্ট্রেন গেইন করতে পারবে না। আচ্ছা, তো স্যাচুরেশন কোএফিসিয়েন্টটা কি জিনিস তোমরা বুঝলা, যে এটা একটা ইনডিরেক্ট মেজারমেন্ট অফ রেজিস্ট্যান্স টু ফ্রিজিং এন্ড থয়িং। কারণ ফ্রিজিং এন্ড থয়িং এটা বের করা খুব কঠিন আর কি। হ্যাঁ, এটা একটা কোয়ান্টিটেটিভ ভাবে আমরা বের করতে পারি না আসলে। তো সেক্ষেত্রে স্যাচুরেশন কোএফিসিয়েন্ট দ্বারা একটা ইনডিরেক্ট ইফেক্ট আছে। স্যাচুরেশন কোএফিসিয়েন্ট যার কম, সে হয়তো, আমি জানি না বই পড়লে তোমরা বুঝতে পারবা, যে অ্যাবজর্ব করবে কম, সে হয়তো তার রেজিস্ট্যান্সও বেশি থাকবে ফ্রিজিং থয়িং, এরকম হতে পারে, ইনডিরেক্ট মেজারমেন্ট আর কি। আচ্ছা, এরপরে আসি হচ্ছে আচ্ছা লাস্টটা পরে বলি, এটা মনে রাখো সাকশন। তো এগুলো কিভাবে বের করবে সেটা যদি একটু কথা বলি সেটা নিয়ে। এখন ধরো ল্যাবরেটরি টেস্ট করবা, এখন তোমার কাছে, তুমি একটা ব্রিকের ফ্যাক্টরিতে কাজ করো কোয়ালিটি ইঞ্জিনিয়ার হিসেবে, তোমাকে ব্রিক যেটা প্রডিউস হয়েছে সেটা টেস্ট করতে হবে। ধরো 2 লাখ ব্রিক বা 10 লাখ ব্রিক একদিনে প্রডিউস হয়েছে, একটা ব্যাচে 10 লাখ ব্রিক তৈরি হয়েছে বা 5 লাখ ব্রিক তৈরি হয়েছে। এই 5 লাখ ব্রিককে তো একটা একটা করে টেস্ট করা সম্ভব না। তো তখন কি করতে হয়, স্যাম্পল হিসাবে নিতে হয়। স্যাম্পল একটা বা দুইটা স্যাম্পল নিয়ে টেস্ট করে দেখবো। যেমন ভাত ফুটানোর সময় ভাত হয়েছে না হয়েছে বুঝি কিভাবে, সবগুলা ভাত টিপ টিপ দিয়ে চেক করলে ভাত খাবো কি, তাই না? তো সেক্ষেত্রে আমরা কি করি, যে একটা বা দুইটা ভাত নিয়ে টেস্ট করি, যদি একটা দুইটা ভাত হয়ে যায় তার মানে সবগুলো ভাত হয়ে যাবে ইনশাল্লাহ। তো এখানে ব্রিকের ক্ষেত্রেও সেম, তো আমরা সবগুলো ব্রিকে টেস্ট করতে পারবো না, আমাকে স্যাম্পল হিসেবে কিছু ব্রিক নিয়ে টেস্ট করতে হবে। এখন কথা হচ্ছে কয়টা স্যাম্পল নিবা, কয়টা স্যাম্পল নিয়ে টেস্ট করবো, এটাকে বলে স্যাম্পলিং। এবং আরেকটু হচ্ছে প্রিপারেশনের বিষয় আছে, তুমি প্রিপারেশনটা কিভাবে করবে, যে এটাকে তুমি ভিজানোর আগে বিভিন্ন জিনিস আছে, আমি তো সংক্ষেপে জাস্ট মেইন পয়েন্টটা বললাম, বইতে আরো বিস্তারিত কথাবার্তা বলা আছে, তোমাদের বিস্তারিত করতে হবে। তো এখন তুমি প্রিপারেশনটা থাকে কি করতে হবে, যদি আমি বলি আগে প্রিপারেশনটা যতগুলো টেস্ট এখানে দেখতে পাচ্ছ, অ্যাবজর্পশন ক্যারেক্টারিস্টিক্স, সেটা অ্যাবজর্পশন ক্যাপাসিটি টেস্ট, ক্র্যাশিং স্ট্রেন্থ টেস্ট, অ্যাফ্লোরেসেন্স টেস্ট, সবগুলা টেস্টেই একই রকম স্যাম্পলিং এন্ড প্রিপারেশন, মানে তোমার কয়টা স্যাম্পল নিতে হবে একই রকম, এবং প্রিপারেশনটাও একই রকম। কি প্রিপারেশনটা,
প্রিপারেশনটা আগে যদি বলে নিই, স্যাম্পলিং কয়টা স্যাম্পল নিব সেটা পরে বলি। প্রিপারেশনটা হচ্ছে যে আমাকে যে টেস্টই করি না কেন, আমাকে যে ব্রিকটা বা যে স্যাম্পলটা নিব সেই স্যাম্পল গুলাকে আমাকে 24 ঘন্টা ওভেনের মধ্যে রেখে দিতে হবে। মনে হয় 110 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, না জানো কততে, দেখে নিও তোমরা। তো 24 ঘন্টা রেখে দিতে হবে, এর চেয়ে কম রাখা যাবে না। 24 ঘন্টা যে কোনো টেস্টই, সেটা অ্যাবজর্পশন ক্যাপাসিটি হোক বা ক্র্যাশিং স্ট্রেন টেস্ট হোক, হ্যাঁ, যে কোনো, আবার বলা যায় না, বেশিরভাগ টেস্টের ক্ষেত্রে এখানে লেখা আছে কোন কোন টেস্টের জন্য অ্যাপ্লিকেবল। তো আপাতত এই তিনটার জন্য ওটা অ্যাপ্লিকেবল। যে প্রিপারেশনটা সেম, যে আমাকে প্রথমে এটাকে গরম ওভেনে 24 ঘন্টা গরম করে নিতে হবে, গরম করলাম, এখন এটাকে আবার ঠান্ডা করে নিতে হবে, নরমাল টেম্পারেচারে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করার পরে তারপরে তুমি অ্যাবজর্পশন ক্যাপাসিটি টেস্ট করতে পারো, অথবা যে টেস্ট তোমার করা দরকার এখানে সেটা করতে পারো। তাহলে স্যাম্পলিং এবং প্রিপারেশন কি জিনিস তোমরা বুঝলাম। তো স্যাম্পল কয়টা নিব এটা যদি একটু দেখি, যে ধরো 5 লাখ ব্রিক তৈরি হয়েছে, 5 লাখ ব্রিকের মধ্যে কয়টা ব্রিক নিয়ে টেস্ট করা উচিত আমাদের? লতিফ স্যারের বই থেকে পড়তে হবে জিনিসটা। তো আমরা যদি লতিফ স্যারের বইতে যাই, আচ্ছা এটা আমরা দেখতেছি যে ফিজিক্যাল প্রপার্টিজ আমরা দেখলাম, ওকে। স্যাচুরেশন কোএফিশিয়েন্ট কি জিনিস বুঝাইলাম, সাকশনটা বোঝানো হয় না, বা আইআরএ কি জিনিস বোঝানো হয় একটু পরে বুঝাবো। আচ্ছা ফ্রিজিং থয়িং কি জিনিস এটা বুঝাইলাম। আচ্ছা এই যে স্যাম্পলিং এন্ড হচ্ছে প্রিপারেশন অফ স্পেসিমেন কিভাবে করবো ব্রিকের ক্ষেত্রে, হ্যাঁ, কয়টা ব্রিক নিতে হবে, নাম্বার অফ স্পেসিমেন কয়টা নিতে হবে। যদি তোমার কথাটা লেখছে কি যে 10 লাখ ব্রিক অর ফ্র্যাকশন দেয়ার অফ, যদি এরকম হয় তাহলে 10টা ব্রিক নিতে হবে মিনিমাম। এখন অর ফ্র্যাকশন দেয়ার অফ মানেটা কি, এটা তোমরা হয়তো বুঝো না, সেটা বোঝানোর চেষ্টা করতেছি। যে 1 লাখ ব্রিক নিলেও 10টা নিতে হবে, 10 লাখ ব্রিক নিলেও 10টা নিতে হবে। তার মানে 10 লাখ অথবা তার নিচে, মানে 10 লাখ পর্যন্ত 10টা ব্রিক নিতে হবে। আচ্ছা এরপর যদি কারো 11 লাখ হয় বা 15 লাখ হয়, যদি বাড়ে 10 লাখ থেকে, যদি বাড়ে কতটুকু বাড়ে, যদি 5 লাখ বাড়ে অথবা 5 লাখ পর্যন্ত যদি বাড়ে, মানে 5 লাখের কম যে কোনো পরিমাণ বাড়লেই তার জন্য এক্সট্রা আমাকে 5টা স্পেসিমেন নিতে হবে। এবার আমি তোমাদের কাছে কোশ্চেন করি, দেখি যে রোল নাম্বার 28 বলো। জি স্যার। হ্যাঁ বলো তো, তাহলে হচ্ছে যদি 9 লাখ ব্রিক হয় কয়টা ব্রিক নিয়ে টেস্ট করবা তুমি? জি স্যার। ধরো তোমার কাছে টোটাল 9 লাখ ব্রিক তৈরি হয়েছে, বা 9 জি লাখ স্যার। ব্রিক তুমি কিনবা। তো জি এখন স্যার। তোমাকে তো রিপোর্ট করতে হবে ব্রিক গুলা ভালো না খারাপ। তো স্যার তুমি তাহলে কয়টা ব্রিক স্যার নিয়ে টেস্ট করবা? 4.5 লাখ স্যার। অর্ধেক ব্রিক টেস্ট করবা, মানে 9 লাখ ব্রিকের 4.5 লাখ ব্রিক টেস্ট করতে কতদিন লাগবে তোমার, কয় বছর লাগবে? উম, এখানে কি লেখা আছে বলতো, মনোযোগী না, এখানে কি লেখা আছে দেখো, এইমাত্রই তো বললাম। কয় লেখা নেই, কত লেখা আছে? স্যার at least 10। 10। 10 কি পার্সেন্ট বলছে? না স্যার। শুধু 10 বলছে, তার মানে জি 10টা। স্যার। আচ্ছা জি স্যার। তাহলে এখন বলো আমাকে 9 লাখ যদি ব্রিক হয় তাহলে কয়টা, 10টা, 11টা, 12টা, 9টা, কয়টা? স্যার 10 লাখ নিয়েছে 10টাই স্যার। আমার তো 9 লাখ ব্রিক বললাম। স্যার 10টাই স্যার। যদি 5 লাখ ব্রিক হয়? স্যার তা 10টাই হবে স্যার। যদি 1 লাখ হয়? স্যার 10টাই নিব। যদি 13 লাখ হয়? স্যার মানে এখানে তো স্যার লেখা আছে স্যার at least 10টা, তাহলে স্যার 10টাই নিব। না তাহলে তো শোনো না তুমি। ওকে আরেকজনকে জিজ্ঞেস করি, রোল নাম্বার হচ্ছে 2 বলো। মনোযোগ থাকতে হবে, এগুলো কিন্তু নোট হচ্ছে, হ্যাঁ। যে ক্লাসে একটু আগে কি পড়ানো হয়েছে, শুধু জয়েন থাকলে হবে না, জয়েনিং এর উপরে কোনো অ্যাটেন্ডেন্স নাই, অ্যাটেন্টিভ থাকতে হবে। রোল নাম্বার 2 বলো। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার স্যার ইলেকট্রিসিটি চলে গেছে, তো স্যার আমি ফোনে নেট দিয়ে ঢুকছি স্যার, আমি মানে বারবার যাচ্ছে আসতেছে, আমি অ্যাটেন্ডেন্সটাও স্যার দিতে পারিনি স্যার, একটু আগেই জয়েন করলাম স্যার। আচ্ছা অনেক লেট করে ফেলছো, তো দেরি করে অ্যাটেন্ডেন্স আজকে হয়তো নিতে পারবো না, এমনিতে অনেক লেট করে নিছি আজকে স্যার অ্যাটেন্ডেন্স। আমি স্যার আরো 10-15 মিনিট আগে ঢুকছি স্যার, কিন্তু নেটওয়ার্কটা স্যার মানে স্টেবল না স্যার, এখানে বারবার যাচ্ছে আসতেছে, এমন ইলেকট্রিসিটি নাই আচ্ছা স্যার। আসলে এখন এই টপিকটা আসলে, মানে আগে যেমন ট্রাফিক জ্যামের কথা থাকতো, সবাই কোনো কিছু বলে ট্রাফিক জ্যাম, স্যার জানিয়ে পড়ছে, হ্যাঁ, মানে সত্য মিথ্যা না আসলে, অনেকেই পড়তো, কিছু করার ছিল না, বা প্রধানমন্ত্রীর কারণে আসলেই আসিফুল্লাহ যেতে অনেকের সমস্যা হতো যারা ফার্মের থেকে আসতো, প্রধানমন্ত্রীর ওখানে গাড়ি বহর যেত, তো রাস্তাঘাট বন্ধ থাকতো, এমনকি হাঁটতেও দিত না।
তো আসলে আমরা তখন কিছু করতে পারতাম না, যেটা নিয়ম সেটাই ফলো করতে হতো। তো এখন আসলে অনলাইনের ক্ষেত্রে আমরা অনেক দিন ধরে তোমাদেরকে বারবার বলতেছি যে তোমাদের এন্ড থেকে প্রবলেমটা যেহেতু তোমাদের একটু সলিউশন করতে হবে আর কি, হ্যাঁ, ব্যাকআপ এগুলা নিতে হবে। তো এগুলো আসলে কে সঠিক আসলে বলতেছে কে মিথ্যা বলতেছে আসলে এটা আমাদের বোঝা মুশকিল। তো এই ক্ষেত্রে আমরা আসলে কারোটাই অ্যাকসেপ্ট করব না, তোমাদের সলিউশন করে নিতে হবে। স্যার আমি একটু ঢাকার বাইরে আছি, তো স্যার আসলে স্যার এদিকে একটু নেটটা স্যার খুবই প্রবলেম, বুঝছি, এখন ইলেকট্রিসিটি এটা তো নাই। আসলে ভেরিফাই করার কোনো অপশন নাই। এভাবে যদি আমি ভেরিফাই করতেও যাই, হ্যাঁ, তাহলে আমার ক্লাস নিতে নিতে মানে ভেরিফাই করতে করতে শেষ, ক্লাস নেওয়া সম্ভব হবে না। তো এই কারণে এই নেটের ব্যাপার বা তোমাদের এন্ড থেকে যেসব সমস্যা এটা তোমাদেরকে একটু সলিউশন করতে হবে। ব্যাকআপ রাখো বা ভালো স্পিড নেট নাও, হ্যাঁ। আচ্ছা, আর একজনকে একটু জিজ্ঞেস করে, রোল নাম্বার হচ্ছে 19, বলো রোল নাম্বার 19। রোল নাম্বার 19। স্যারও মেসেজ দিছে। মেসেজ দিলে তো দেখার সময় নেই, একবারে মেসেজ দিলে তো সময় নেই, কথা বলতে হবে, মাইক্রোফোন ঠিক করতে হবে। স্যার 12টা মেসেজ দিছে। আচ্ছা, বলছিলাম কয় লাখ ব্রিক বলছিলাম? 13 লাখ। 13 লাখ স্যার। 17 লাখ ব্রিকে হচ্ছে 12টা হবে। স্যার ফার্স্টে 9 লাখ ছিল, 9 লাখ বলছিলেন। 9 লাখ ব্রিকের জন্য কয়টা? আচ্ছা, 9 লাখ ব্রিকের জন্য কয়টা? স্যার 9টা। স্যার 9টা। না, স্যার 10টা। এটাই তো, তাহলে এই তো বললাম মনোযোগ দিয়ে ক্লাস করো না, তাহলে কিভাবে হবে? বলছি যে 10 লাখ পর্যন্ত, তার মানে 1 লাখ হইলো, এই কথা আমি এইভাবেই সুন্দর করে বলছি, 1 লাখ হইলো 10টা, 5 লাখ হইলো 10টা, 9 লাখ হইলো 10টা। এখন এটা যদি তোমরা মানে না শুনো তাহলে তো তোমরা আসলে তো পারবাই না, স্বাভাবিক। এটাই তো হচ্ছে আসলে অ্যাটেন্ডেন্স, এটাই হচ্ছে তুমি ক্লাসে কতটা মনোযোগী হচ্ছ। এটা পড়ে তো তোমরা বুঝবে না, এই জন্য আমি জানি, এই জন্য তো ওই জিনিসটা বুঝাই দিচ্ছি। আর তার চেয়ে যদি বেশি হয়, 10 লাখের চেয়ে বেশি হয়, তাহলে পরবর্তী 5 লাখের জন্য এক্সট্রা 5টা দিতে হবে, আগের 10টা তো থাকবেই, তার থেকে এক্সট্রা আরো 5টা দিতে হবে। এখন বলো, কে বলতে পারবে 12 লাখের জন্য কয়টা? স্যার 15টা। 13 লাখের জন্য 15টা। 15 লাখ থেকে একটা কম, তাহলে তাহলেও স্যার 15টা। 15 লাখ একটা, তাহলে স্যার 20টা। 20টা। যারা মনোযোগী তাদের কাছে এটা কিছুই না, যারা মনোযোগী না তারা তো এরকম পারবেই না। তাই এটা সাবধান থাকো, আমি কিন্তু এভাবেও নোট রাখবো, আমি হ্যাঁ নোট রাখতেছি, যারা একদমই মনোযোগী না তো সেক্ষেত্রে তাদের অ্যাটেন্ডেন্সে কিন্তু হেরফের হবে। আচ্ছা, তো এরপর ড্রাইং করে নিতে হবে, এটা তো স্পেসিফিক এই কয়টা নিলাম। এরপর ড্রাইং করবো কি হবে বলছিলাম, 110 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 24 ঘন্টার চেয়ে বেশি রাখতে হবে ওভেন। আচ্ছা, এবার ঠান্ডা করতে হবে রুম টেম্পারেচারে, ওকে ঠান্ডা করলাম। এরপর আমরা টেস্ট করব, যদি অ্যাবজর্পশন ক্যাপাসিটি টেস্টে চলে যাই, কই অ্যাবজর্পশন ক্যাপাসিটি টেস্ট, এই যে, হ্যাঁ, যে এসটিএম কিভাবে বলছে অ্যাবজর্পশনটা করতে। এই একই রকম, এগুলো আগে বলছি যে প্রথমে আমরা হচ্ছে ভিজাই নিব 24 ঘন্টা, যদি চিন্তা করো 24 ঘন্টা, 48 ঘন্টা চিন্তা করলে 48 ঘন্টা ভিজাই নিবা, ওজন মাপবা, ডিভাইডেড বাই তাকে ড্রাই অবস্থায় ওজন নিয়ে রাখবা। আগে যে ড্রাই করছিলে এখানে, এই যে ড্রাই করছিলা সেখানে আগে ওজন নিয়ে রাখবা, তো সেই ওজনটা বাদ দিবা, তারপর ড্রাই ওজনটা দিয়ে ভাগ দিবা, 100 দিয়ে গুণ দিবা, তাহলে পার্সেন্টেজ অ্যাবজর্পশন ক্যাপাসিটি পেয়ে যাবা। বাট কথা হচ্ছে রেজাল্টটাকে রাউন্ডিং করতে হবে, রেজাল্টটাকে 0.1% রাউন্ডিং করতে হবে। 0.1% রাউন্ডিং মানে কি, তোমরা ল্যাবে অলরেডি জানার কথা তোমাদের। ধরো 20.12 আসছে, তাহলে কত পার্সেন্ট লাগবে রেজাল্ট? 20.1, 20.1। 20.16 আসছে, তাহলে 20.2. হ্যাঁ, এইভাবে করে 0.1% রাউন্ডিং করবা। ওকে, এটা গেল। আচ্ছা, এরপরে হচ্ছে কি, এটা গেল ঠান্ডা পানির টেস্টটা। ওকে, গরম পানির টেস্টটা কিভাবে করবা, বা বয়লিং ওয়াটারটা, এইটা একটু ভালো করে খেয়াল রাখবে, কিন্তু মনোযোগ দিয়ে খেয়াল করবে। বয়লিং ওয়াটারে আমরা নতুন কোনো স্পেসিমেন নিব না, আগের যে স্পেসিমেন আছে, মানে এই যে 24 ঘন্টা পানিতে যে ভিজাই রাখলাম ঠান্ডা পানিতে, সেই ঠান্ডা পানির যে স্পেসিমেন আছে সেই সেম স্পেসিমেন এখানে ইউজ করবে। তো এখানে মনে হয় বলছে যে কয়টা ব্রিক নিতে হবে, মনে হয় 5টা স্পেসিমেন নিতে হবে অ্যাবজর্পশন টেস্টের জন্য, 5টা স্পেসিমেন নিতে হবে এটা বলতেছে। তো সেই 5টা, সেম 5টা যেটা 24 ঘন্টা ঠান্ডা পানির ভিতরে ভিজে রাখছিলাম বা ঠান্ডা পানির টেস্টে যেটা ইউজ করছো, সেই ব্রিকটাই এখানে এনে গরম পানিতে রাখতে হবে। তারপরে তাকে হচ্ছে
তার ওজনটা নিতে হবে বয়লিং অবস্থায়, আর ড্রাই অবস্থায় যদি বাদ দাও তারপরে যদি এই সূত্র বসাও তাহলে বয়লিং এর অবস্থায় তার পার্সেন্টেজ অ্যাবজর্পশন পেয়ে যাবা। তারপরে যদি তুমি স্যাচুরেশন কোএফিসিয়েন্ট বের করো তাহলে সূত্র হচ্ছে এইটা, ঠান্ডা পানিতে নিমজ্জিত অবস্থায় সে কয় গ্রাম পানি শোষণ করছে ডিভাইডেড বাই গরম পানির কারণে সে কয় গ্রাম পানি শোষণ করছে, তাহলেই তুমি পেয়ে যাবা হচ্ছে স্যাচুরেশন কোএফিসিয়েন্ট। তো এখানে কিন্তু খেয়াল রাখবা ডব্লিউএস স্কয়ার না, এটা কিন্তু টু দি পাওয়ার 2 না বা টু দি পাওয়ার 5 না, এটা বোঝাচ্ছে ডব্লিউএস 2 বোঝাচ্ছে আসলে 2 হবে না 4 হবে, 24 হবে, মানে 24 ঘন্টা পানিতে ভিজে রাখে, 24 ঘন্টা পানিতে ভিজে রাখছে। WB5 মানে WB টু দি পাওয়ার 5 না, 5 মানে হচ্ছে যে 5 ঘন্টা বয়েল করছে সেটা বোঝাচ্ছে। তার কোনো কোশ্চেন এতটুকুতে? স্যার ওই যে 10 লাখের পরে যদি হচ্ছে আমার স্যাম্পল বেশি হয় ওইখানে একটা কনফিউশন, হ্যাঁ বলো। ওখানে স্যার লেখাটা আরেকবার একটু লেখাটাও বোঝান একই দিবেন। লেখা, হ্যাঁ তোমরা তো বুঝবে না লেখাটা পড়ে, আমি যতটুকু বুঝছি পড়ে সেটা তোমাদের বোঝানোর চেষ্টা করছি। মানে হচ্ছে এটাই গেল কই যে পরবর্তী 5 লাখের জন্য, হ্যাঁ ফর লার্জার লট মানে কি এই 10 লাখ ব্রিকের চেয়ে বেশি লট, তাহলে কি করতে হবে যে ইস এডিশনাল 5 লাখ ব্রিকের জন্য অথবা তার চেয়ে ফ্র্যাকশন দেয়ার অফ মানে কি 5 লাখ পর্যন্ত, 5 লাখ অথবা তার চেয়ে কম বা তার ফ্র্যাকশন, তার মানে 1 লাখও হতে পারে 50,000ও হতে পারে, তার জন্য এডিশনাল 5টা ব্রিক নিতে হবে আগেরটার সাথে, আগে তো 10টা আছে। জি স্যার এবার বুঝেছি, থ্যাংক ইউ স্যার। আচ্ছা ওকে, তো এবার আসি আমরা একটা নেক্সট হচ্ছে আমাদের এটা গেল গরম পানির ভিতরে ঠান্ডা পানির ভিতরে আমরা অ্যাবজর্ব করলাম। নেক্সট একটা কি ছিল দেখো, ইনিশিয়াল অ্যাবজর্পশন রেট আইএআর অথবা সাকশন বলি, এটা কি জিনিস? এতক্ষণ পর্যন্ত যে টেস্টগুলো দেখছো সবগুলা পানির ভিতরে আমরা সম্পূর্ণ ব্রিকটাকে ডুবাই রাখছি, মানে ফুল নিমজ্জিত অবস্থায় রাখছি। সাকশনে যেটা করব সেটা হচ্ছে একটা ব্রিককে, যদি ব্রিকটা আঁকি ধরো এখানে, এখানে একটা ব্রিক আঁকলাম ধরো এভাবে, ব্রিকের একটা নির্দিষ্ট পোরশন পানিতে ঢোকাবো, কয় ইঞ্চি? 1 ইঞ্চি, 1 ইঞ্চি পানিতে ভিজাবো। 1 ইঞ্চি পানিতে ভিজাই আছে কোন অবস্থায়? ব্রিককে তো এই অবস্থায় রাখতে পারি, এই অবস্থায় না, এইভাবে শোয়াইয়ে রাখতে হবে। হ্যাঁ, তো এটাকে কোন সারফেস বলে? এই টপ সারফেস এবং হচ্ছে বটম সারফেস, ব্রিকের তো 6টা সারফেস থাকে, তো টপ এবং বটম সারফেসকে আমরা বলি বেড সারফেস। তো বেড সারফেস বরাবর তাকে ভিজাবো 1 ইঞ্চি, মানে হয়তো অন্য বলতে পারো, এখানে তুমি লেখে লেখে লেখা দেখে বুঝতে পারবে, আমি আপাতত এটা ধরে নিচ্ছি, ধরো 1 ইঞ্চি, আমার এক্স্যাক্টলি মানটা মনে নেই। তো 1 ইঞ্চি ধরো পানির মধ্যে ভিজা রাখবা, 1 মিনিট পানির মধ্যে ভিজা রাখবা, তো সে 1 মিনিটে কতটুকু পানি সে অ্যাবজর্ব করলো সেটাই হচ্ছে তার সাকশন, তার নিচের বেড সারফেস থেকে, শুধু এই সারফেস থেকে সে অ্যাবজর্ব করবে। তো এই নিচের যে সারফেস, সেই সারফেস থেকে 1 মিনিটে কয় গ্রাম পানি শোষণ করছে, এইটা হচ্ছে তার সাকশন। এখন এখানে একটা কথা আছে, কথাটা কি? যদি একটু ব্রিকের ছবিটা এখানে আঁকি, ব্রিকের বেড সারফেসটা যদি তোমরা একটু আগে এঁকে নিই, এটা হচ্ছে ফুল একটা ব্রিক ধরো, ব্রিকের বেড সারফেস, ব্রিকের বেড সারফেস কোনটা? নিচেরটা ধরো। এখন নিচে যে একটা নির্দিষ্ট পরিমাণ এরিয়া থেকে চিন্তা করতে হবে, মানে ধরো এটা 30 ইঞ্চি স্কয়ার, তার মানে এই জায়গাটা এতটুকু জায়গা হচ্ছে 30 ইঞ্চি স্কয়ার, তাহলে 30 ইঞ্চি স্কয়ার জায়গা থেকে পার মিনিটে কয় গ্রাম পানি শোষণ করছে সেটাই হচ্ছে তার সাকশন। তার মানে তুমি হয়তো 1 ইঞ্চি পরিমাণ ফুলটা পানিতে ভিজে রাখবা, তাহলে ফুল হচ্ছে ধরো 20 গ্রাম পানি শোষণ করছে 1 মিনিটে, কথার কথা। তার টোটাল হচ্ছে এখানে এরিয়া ছিল ধরো 100 ইঞ্চি স্কয়ার, বাট সেটাকে আমাকে নিয়ে যেতে হবে কত ইঞ্চি স্কয়ারে? 30 ইঞ্চি স্কয়ার থেকে। তার মানে যদি বলি এভাবে যে এতটুকু জায়গা 30 ইঞ্চি স্কয়ার অথবা এতটুকু জায়গা 30 ইঞ্চি স্কয়ার জায়গা, সেই জায়গা থেকে সে কতটুকু পানি 1 মিনিটে শোষণ করলো সেটাই হচ্ছে তার অ্যাবজর্পশন, ইনিশিয়াল রেট অফ অ্যাবজর্পশন অথবা সাকশন বলি এটাকে। আচ্ছা, তো এটা বেশি হইলে ভালো না কম হইলে ভালো, কোনটা বলো তো? কম হলে ভালো। কম হলে ভালো। আচ্ছা, কত বেশি হলে ভালো না? এটা এখানে লেখা আছে যে এটা উচিত না 30 গ্রাম পার মিনিট পার 30 স্কয়ার ইঞ্চি, এর চেয়ে বেশি যদি হয় তাহলে সেটা ইউজ করা উচিত না আমাদের, বা যদি হয় তাহলে সেটাকে আগে থেকে ভিজাই নিতে হবে, বুঝতে পারছো? ডাজ নট এক্সিড, শুড নট এক্সিড। হ্যাঁ,
এটা উচিত না। যদি এর চেয়ে বেশি হয় 30 গ্রাম পার মিনিট পার 30 ইঞ্চি স্কয়ারের চেয়ে যদি বেশি হয় তাহলে তোমাকে আগে থেকে এটাকে ভিজাই নিতে হবে অথবা এটা ইউজই করবো না। আচ্ছা, এটা বুঝলাম আমরা হচ্ছে সাকশন। তো সাকশন টেস্টটা এখানে গেল। এটার যদি বিস্তারিত তোমরা এখানে প্রসিডিউরটা দেখো, এই প্রসিডিউরটা তোমরা এতটা ডিটেইলে পড়ার দরকার নেই, কারণ আসলে পড়লে তোমরা বুঝবা না, একটু কঠিন আছে এই জায়গাটা। হ্যাঁ, মিনস অফ মেইনটেইনিং কনস্ট্যান্ট ওয়াটার লেভেল, মানে একটা নির্দিষ্ট লেভেলে পানিটাকে একটা নির্দিষ্ট লেভেলে মেইনটেইন রাখতে হবে। এই লেভেলে মেইনটেইন রাখার জন্য অনেক কিছু চিন্তা মানে করতে হবে। হ্যাঁ, রেফারেন্স ব্রিক ইউজ করতে হবে, অনেক কিছু আছে। তোমরা হয়তো তোমরা যারা বোঝার চেষ্টা করবা বুঝো, মোটামুটি এটা লিখলেই হবে, বাট এত ডিটেইলে লেখার দরকার নেই। হ্যাঁ, সেটা ওকে। বাট বাকি যেগুলো টেস্ট বললাম সেগুলো ডিটেইলে তোমাকে বলতে হবে, পড়তে হবে, পারতে হবে। আচ্ছা, এখন তোমাদেরকে একটু আরেকটা জিনিস দেখাই দিই, সেটা হচ্ছে ব্রিকের আমি ফেজ বলছিলাম 6টা ফেজ। দেখো, উপরের ফেজ এবং বটম ফেজ, এই দুইটা ফেজকে আমরা বলতেছি বেড ফেজ। বামের ফেজকে কাল বলতেছি, ডানের ফেজকে এন্ড বলতেছি, আর পিছনের ফেজকে সাইড বলতেছি, আর সামনের ফেজকে ফেজ বলতেছি। তাহলে এটা হচ্ছে 6টা ফেজের নামকরণ করছি, এটাকে বলতেছি নোমেনক্লেচার অফ ব্রিক সারফেসেস, ব্রিক সারফেসের নাম। এই ছবিটা দেখে কি মনে হচ্ছে? যে একটা ব্রিককে ভেঙে নিচ্ছে এরকম মনে হচ্ছে, যেমন এই একটা ব্রিক তার অর্ধেক ভেঙে নিচ্ছে। আচ্ছা, কেন ব্রিককে ভেঙে নেয়? তোমাদের কি মতামত বা তোমরা কি মনে করো? এটা ওয়ালের সময়, ওয়ালে গাঁথনির সময় দেখবা অনেকগুলো ব্রিককে ভেঙে নেয়, ভেঙে ভেঙে ইউজ করে, কেন? হুম, স্যার ফুল সাইজটা ফিট হবে না। হ্যাঁ, একটাই সুন্দর একটা অ্যান্সার, যে আমি একটা দেয়াল করা শুরু করলাম, তো দেয়াল করা শুরু করলাম, একটা জায়গায় গিয়ে দেয়ালের ফুল একটা ব্রিক সাইজ হয়তো ফিট হবে না, সেখানে অন্য একটা সাইজের ব্রিক লাগবে। তো এখন সেই ব্রিক তো নতুন করে আমি বানাবো না, বা বানাইতে গেলে কষ্ট। তার চেয়ে বেটার হয় আমার যে ব্রিক আছে সেই ব্রিকটাকে ভেঙে যদি আমি সাইজ মতো বানাই নিই তাহলে বেটার। তো কোন কোন সাইজটা কমন সেটা এখানে দেওয়া আছে। দেখো, যদি একটা ব্রিককে তার লেন্থ বরাবর যদি অর্ধেক ভাগ করে নিই, মানে এতটুকু ভাগ করে নিলাম, এতটুকু ইউজ করবো, বাকিটা আমি ফালাই দিব। ডটেড লাইনটা বোঝাচ্ছে যে এইটা ইউজ করবো না। হ্যাঁ, ডটেড লাইনটা বোঝাচ্ছে এইটা আমি ইউজ করবো না, এই পার্টটা ইউজ করবো, সলিড লাইনটা ইউজ করবো আর কি। তো সেটাকে বলতেছি হাফ অথবা ব্যাট, নামকরণ করছি। যদি 3/1 ভাগ আমি 3 ভাগ ইউজ করি তাহলে 3/4 বলতেছে। 3/1 যদি 1 ভাগ ইউজ করি তাহলে আমি কোয়ার্টার ক্লোজার বলতেছি। যদি এক কর্নার দিয়ে ভেঙে বাকিটুকু ইউজ করি তাহলে বলতেছে কুইন ক্লোজার। আর কুইন ক্লোজার হচ্ছে তার উইডথ বরাবর যদি অর্ধেক করে নেই তাহলে কুইন ক্লোজার বলতেছে। আর যদি তার ডেপথ বরাবর ভাগ করে নেই অর্ধেক তাহলে সেটাকে স্প্লিট বলতেছে। তাহলে এগুলো হচ্ছে কি একটা কাট শেপ যে ব্রিক গুলো আছে বা ব্রিকটাকে কেটে নিলাম তার নোমেনক্লেচার। বুঝতে পারছো? তাহলে আজকে আমরা কি কি পড়লাম? আজকে আমরা পড়ছি ব্রিকের সারফেস, বিভিন্ন ব্রিকের ছবি টবি। এই ছবিগুলো কিন্তু তোমাদের হাতে আঁকা শিখতে হবে। হ্যাঁ, ছবিগুলো হাতে আঁকা শিখতে হবে। আর অ্যাবজর্পশন ক্যাপাসিটি শেষ হয়েছে। নেক্সট দিন আমরা দেখবো ক্রাশিং স্ট্রেন টেস্টটা কিভাবে করে, অ্যাফ্লুয়েসেন্স টেস্টটা কিভাবে করে। তোমাদের আসলে অনেক স্লো পড়াচ্ছি আমি, আসলে আমার তো অনেক টাইম লাগবে দেখতেছি শেষ করতে, পরে এক্সট্রা ক্লাস নিতে হবে মনে হচ্ছে। আর এই জিনিস সম্বন্ধে একটা মোটামুটি আইডিয়া দিব। এটা তো দেওয়া হয়ে গেছে, এইটা সম্বন্ধে ফ্লেক্সুরাল স্ট্রেনটা কি জিনিস সেটা সম্বন্ধে তোমাদের একটা আইডিয়া দিব। ওকে, ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাকুক। ভালো থাকো সবাই, কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। ওকে, ঠিক আছে, ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।